শেখ হাসিনা বাংলাদেশে আসলে কি হবে? সবচেয়ে বড় যে উন্নয়নে ফাঁসি হবে। তাতে কি আছে? রাজনীতিবিদদের ফাঁসি হওয়া অস্বাভাবিক কিছু? এটা তো স্বাভাবিক। বাংলাদেশের জনগণ মনে করে শেখ হাসিনা যদি কিছু বলার থাকে তাহলে আসুক, জনগণের সামনে আসুক, কথা বলুক। উনি পালিয়ে বেড়াচ্ছেন কেন? উনি দেশ ছেড়ে পালাচ্ছেন কেন? ওনার তো জনগণের নেতা, জনগণ ওনাকে প্রধানমন্ত্রী বানিয়েছে, উনি তো জনগণের ইচ্ছা মতো প্রধানমন্ত্রী ছিলেন। জনগণ তো ওনাকে দেখতে চায়, ওনার কাছে শুনতে চায় কেন উনি চলে গেলেন, কেন উনি ক্ষমতা হস্তান্তর করলেন, কার কাছে ক্ষমতা হস্তান্তর করলেন। যে সরকারকে, ভারত সরকার তো তারা বলে দিল যে এই সরকারকে আমরা কোনো গুরুত্ব দিচ্ছি না। এই যে গুরুত্বহীন একটা সরকার নিয়ে আমরা চলছি, যে সরকার আন্তর্জাতিক, ভারত একটি চতুর্থতম পরাশক্তি, তারা যখন এই সরকারকে গুরুত্ব দেয় না, আমরা ধরে নিতে পারি ভারতের আঞ্চলিক শক্তি। এবং ইতিমধ্যে ভারত আঞ্চলিক শক্তি হিসাবে তার প্রকাশ দিয়েছে। এখানে আঞ্চলিক পররাষ্ট্র মন্ত্রীও তারা নিয়োগ করে ফেলেছে আনঅফিসিয়ালি, দেখাশোনা করার জন্য, এই এলাকাগুলো দেখাশোনা করার জন্য। পররাষ্ট্রমন্ত্রী সরাসরি দেখেন না, অর্থাৎ আমেরিকান স্টাইলে তারাও বিভিন্ন অংশকে বিভিন্ন ভাগে ভাগ করে ফেলছে। ইন্দো প্যাসিফিকেও ভারত একটা আলাদা অঞ্চল হিসাবে আলাদা করে সেটা দেখাশোনা করার চেষ্টা করছে। বাংলাদেশের জনগণ যেটা মনে করে সেটা হচ্ছে শেখ হাসিনা দেশে আসুক, জনগণের সামনে কথা বলুক, জনগণ তো রায় দিবে, জনগণের কাছে রায় চাক, সে রায় জনগণ দিবে। আদালত কি রায় দিল রাজনীতিবিদদের তাতে কিছু আসে যায় না। আদালতের রায়, রাজনীতিবিদরা আদালতের রায়ের তোয়াক্কা করে না। আদালতের রায় হতেই পারে বিভিন্ন ভাবে ভিক্টিমাইজ হতে পারে। অতীতে আমরা দেখেছি অনেক কুশবিদ্ধ হতে দেখেছি, অনেক বড় বড় লোকদেরকে আমরা দেখেছি জেলে যেতে দেখেছি। ইংরেজরা মহাত্মা গান্ধীর মতো নেতাকেও, অহিংস নেতাকেও জেলে রেখেছে, জওহরলাল নেহরুকে জেলে রেখেছে, ভারতীয় অনেক বড় বড় নেতারা যারা ভারতের স্বাধীনতার জন্য জেল খেটেছে। এটা তো কোনো অস্বাভাবিক কিছু না। এখানেও বাংলাদেশেও যদি কেউ কোনো কিছু করে রাজনৈতিক ভাবে মোকাবেলা করবে, জেল জুলুম হতেই পারে, জেলে নিয়ে যাবে, আবার জেলের তালা ভেঙে জনগণকে বের করে নিয়ে আসবে। বঙ্গবন্ধু তো বহুকাল জেলে ছিলেন, আমাদের তো জামাত ইসলামের অনেক নেতারা বহুকাল জেল খেটেছেন, অনেকে নিহত হয়েছেন, ফাঁসি কাস্টে গেছেন। তারপরেও তো রাজনীতির মাঠ ছেড়ে তারা কেউ চলে যায় নাই। জামাত ইসলামের উপরে যে অত্যাচারটা হয়েছে বিশেষ করে গত 15 বছর, সে অত্যাচারের পরেও তো জামাতের কেউ দেশ ছেড়ে চলে যায়নি, তারা দেশে ফেস করেছে, তাদের ফাঁসি হয়েছে, ঠিক আছে, অন্যায়ভাবে ফাঁসি হয়েছে, সেটাও তো জামাতে ইসলাম মোকাবেলা করেছে। জামাতে ইসলাম যে মোকাবেলা করতে পেরেছে, আওয়ামী লীগ নেতৃত্বকে বলবো যে হ্যাঁ, আপনার অধিকার আছে, প্রেস কনফারেন্সে কথা বলেন, ভারতীয় আপনি বন্ধু রাষ্ট্র, ভারত ছেড়ে দিবে, তার জন্য আমাদের ভারতের প্রতি কোনো অভিযোগ নাই। গণতান্ত্রিক দেশ, সেখানে কথা বলতেই পারে, কথা বলার সুযোগ দিতেই পারেন। কিন্তু সেই কথাগুলো তো তুমি জানো যে বাংলাদেশে প্রচার করার সুযোগ নাই, একমাত্র ফেসবুকে অথবা ইউটিউবে ছাড়া অন্য কোথাও প্রচার করার মূল মাধ্যমে, গণমাধ্যমে সেটা প্রচারিত হবে না, প্রচারিত হওয়ার সুযোগ রাখে নাই। এটাও এক ধরনের, যাই হোক, বাংলাদেশ তো সবকিছুরই দেশ, সব চলে। তারা যে কথাটা বলেছে যে ভারত সরকার জামাত ইসলামের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে বা যোগাযোগ হয়েছে, এটা আমি ভালোভাবে নেই, ইতিবাচক ভাবে নেই। তো আমি তো অনেকদিন বলেছি, আগের দিনও বলেছি, বাংলাদেশ, ভারত, বিশেষ করে জামাত ইসলাম সবসময় চায় ভারতের সঙ্গে একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠুক, এবং সেটা একজন প্রতিবেশীর সঙ্গে নিজেদের স্বার্থ সংরক্ষণ করে। আমরা আমাদের কোনো ব্যাপারে আমাদের দ্বিমত পোষণ করি না, তবে আমরা আমাদের স্বার্থের, যার যার স্বার্থের ব্যাপারে আমরা ঐক্যমত। আমরা আমাদের স্বার্থ জলাঞ্জলি দিয়ে আমরা কারোর সঙ্গে, শুধু ভারত নয়, পৃথিবীর কোনো দেশের সঙ্গে বন্ধুত্ব করতে পারবো না যতক্ষণ পর্যন্ত না আমাদের স্বার্থ সংরক্ষিত হচ্ছে। অর্থাৎ নিজ নিজ দেশে, আমি ভারতের স্বার্থ বিঘ্ন করে আমার সঙ্গে বন্ধুত্ব করবে সে আহ্বান আমি জানাবো না। ভারত এবং বাংলাদেশ উভয়ের স্বার্থ সংরক্ষণ করেই আমরা যতটুকু বন্ধুত্ব এগিয়ে নিতে চাই করবো। শত্রুতামি হওয়ার কোনো প্রয়োজন নাই। আমাদের ভারতের সঙ্গে কোন রকম ডিসপিউট নাই, ল্যান্ড ডিসপিউট নাই, পোর্ট ডিসপিউট নাই, কোন রকম বাণিজ্যিক ডিসপিউট নাই। কাজে এখানে অনীহা বা বলি হওয়ার সম্ভাবনা নাই। আমরা ফ্রেন্ডশিপটা কি বাড়াবো না, সেটা হলো আমাদের প্রশ্ন। সে বাড়াইতে আমরা উৎসাহী, আমাদের ইসলাম উৎসাহী, সংশ্লিষ্ট স্বার্থ নিশ্চিত করে। তবে আমি আলাপ করবো, আমি দাদাকে, গৌতম দাকে উনি খুবই তাৎক্ষণিক ভাবে আজকের আয়োজনে যুক্ত করা, দাদাকে আমি ছেড়ে দিতে চাই শেষবার শুনে দাদার দৃষ্টি আকর্ষণ করে যে আক্তার ভাই যে কথা বলছেন যে শেখ হাসিনা দেশে এসে ফেস করুক, আমি ঠিক জানি না যে উনি যে অবস্থান থেকে বলছেন বাংলাদেশের বাস্তবতা কি তা আছে কিনা। তার পাশাপাশি আমি
গৌতম দা যে এতদিন কনফিডেন্ট না ইলেকশন হচ্ছে কি হচ্ছে না, দাদার কি এই কনফিডেন্টটা আরো লুজ হয় কিনা, যে যখন শুনছি যে এনসিপি বলছে যে আমরা প্রয়োজনে ইলেকশন। এখানে আমি তাদের কাছে যাওয়ার আগে একটু তোমাকে বলছি, শেখ হাসিনা বাংলাদেশে আসলে কি হবে? সবচেয়ে বড় যে উন্নয়নে ফাঁসি হবে। তাতে কি আছে? রাজনীতিবিদদের ফাঁসি হওয়া অস্বাভাবিক কিছু? এটা তো স্বাভাবিক, হোক না ফাঁসি। তারপরেও তো মানুষ জানবে যীশু খ্রিস্টের তো ক্রুশবিদ্ধ হয়েছে, তারপরেও তো গড প্রমিস করতে বাধ্য হয়েছে কি আবার পূর্বজন্ম দিবে। শেখ হাসিনা বঙ্গবন্ধু হত্যা হয়েছে, নিহত হয়েছে, বঙ্গবন্ধু নিহত হয়েছে, সপরিবার নিহত হয়েছে। তারপরেও তো বঙ্গবন্ধুর কন্যা 15 8 5 22 বছর দুর্দণ্ড প্রতাপে বাংলাদেশ শাসন করেছে। তো উনার ফাঁসি হইতে পারে, বাংলাদেশে এসে ফাঁসি হোক না, তাতে রাজনীতিবিদদের ভয় পাওয়ার কি আছে? রাজনীতিবিদদের ভয় পাওয়ার কিছু নাই। কাজে উনি, তুমি হেসে বললা দেশে আসলে কি হবে, দেশে কি হবে? বড় জোর ওনার ফাঁসি হবে। এটা ক্ষুদ্র জিনিস। রাজনীতিবিদ আমি যদি আপনাকে এই ফাঁসিটা তাকে আগামী দিনের জন্য অমর করে রাখবে, অমর করে থাকবে। এখন দাদার কথা শুনুন। বাইরে আচ্ছা ভাই, আমি যদি আপনাকে প্রশ্ন করি, 5 আগস্টে উনি গণভবনে থাকলে ভারত যদি ওনাকে আশ্রয় না দিত, তার যে পরিণতি হতো, আজকেও যদি সেই পরিণতি হয়, কি নিশ্চয়তা আছে যে সেই পরিণতি হবে না? বাংলাদেশ সরকার কি একটা মানুষের নিরাপত্তা দিতে পারে? 5 আগস্টে কি বঙ্গবন্ধুর চেয়ে বেশি খারাপ পরিণতি হতো? যে রাজনৈতিক নেতা পরিণতি মোকাবেলা করতে পারে না, তাকে শাসন করা সাজে না। শেখ হাসিনা একজন পরাজিত মহিলা, দারুণ ভাবে পরাজিত হয়েছে, নিজের জীবন বাঁচানোর জন্য উনি পালিয়ে গেছেন। এর চেয়ে জঘন্যতম চরিত্র কোন রাজনীতিবিদের নেতাদের হইতে পারে না। উনি যদি বঙ্গভবনে পিছিয়ে যেত, খন্ড হয়ে যেত, তাহলেও উনি ইতিহাসে অমর হয়ে থাকতেন। রাজনীতিবিদরা অমরত্ব চায়, ওই সম্পদ চায় না। আমি দাদার অবজারভেশন থেকে দাদাকে ছেড়ে দিতে চাই। আমরা নিশ্চয়ই আরো একটা বিষয়ে কথা বলবো। দাদা, আপনি এই বিষয়ে কিভাবে দেখছেন যে আক্তার ভাই বা বিরোধী যারা কারণে শেখ হাসিনা এখন ইন্ডিয়াতে, তারা বলছেন যে তিনি কেন দেশে আসেন না? আপনি এটাকে কিভাবে দেখছেন? এবং এই যে আপনার যে নির্বাচন নিয়ে সংশয়টা ছিল, এটা কি এখন আরো দানা বাঁধলো নাকি একটু দূর হয়েছে? কারণ 2 দিন বাদে বাংলাদেশে কিন্তু গণসংযোগ শুরু হয়ে যাচ্ছে ফরমালি। দাদা মিউট হয়ে গেছে, আপনার ওখানে মিউট হয়ে গেছে। আমার সন্দেহটা 11ই ফেব্রুয়ারি পর্যন্ত আছে, মানে বহাল থাকবে। আমি 12 তারিখ দেখে বলবো যে হ্যাঁ নির্বাচন হচ্ছে। আমি বলছি না যে হচ্ছে না, কিন্তু সন্দেহটা যদি হয়, সেই যদিটা আমি 11 তারিখ পরে বুঝবো। কারণ আমার নিজের ধারণা যে নির্বাচনে সরাসরি রাজনৈতিক নির্বাচনটা হোক বা না হোক, গণভোটটা করার জন্য ইউনূস মরিয়া, এবং তিনি কার্যত একটা রাষ্ট্রপতির ধাঁচের শাসন ব্যবস্থা কার্যকর চালু করতে চান, যেটা জুলাই সনদের নির্যাস। ফলে তিনি জয়টার জন্যই হ্যাঁ ভোটে বাধ্য করবেন। তিনি যে প্রচার করছেন, একটা সরকার যেভাবে নির্বাচনের প্রচার করছেন, অভূতপূর্ব, এটা কখনো দেখা যায় না। এবং ইলেকশন কমিশন সেখানে চোখে আঙুল দিয়ে ছুরি বেঁধে বসে আছে। আর দেশে ফিরে প্রথম কথা হচ্ছে, শেখ হাসিনা বলেছেন যে ইউনূস সরকার থাকাকালীন তিনি ফিরবেন না, তিনি নতুন কেয়ারটেকার সরকার হলে ফিরবেন। 1 2 হচ্ছে যে ফাঁসির কথাটা বলা হচ্ছে, সে বিচারটাই তো হয়নি, বিচারটাই তো গলত। এটা ভারতও মানে না এই বিচার, আন্তর্জাতিক দুনিয়া কি মানলো না ভারতের এসে যায় না। আমাদের পয়েন্ট বাই পয়েন্ট সেটা রিপোর্টও করা যায়, তার উত্তর দেওয়া যায়। হাস্যকর একটি বিচার হয়েছে, সেই বিচারের নামে ওটা সাধারণত হয়ে থাকে কি বলে, যেগুলোকে ব্যানানা রিপাবলিক বলা হয়, ওইসব ধরনের হয়েছে। ওটা রিপোর্টটা তৈরি করা হয়েছে ইউনূসের পয়সায়। রাষ্ট্রসংঘের, জাতিসংঘের কোনো রেজলিউশন নেই যে ওই তদন্ত করবে। ভলকার ওই যেটা করেছে তার বিরুদ্ধে নালিশ হতে চলেছে। এটুকু বলেই বিদায় নিচ্ছি, পরে আমি দেখবো যে কি হয়। আখতারুজ্জামানের প্রতি আমার শুভেচ্ছা রইল, এবং তার ইচ্ছা পূর্ণ হোক, এটা চাই। সেটা কিন্তু শেখ হাসিনা ফেরত যাওয়ার ব্যাপারটা আমি বললাম যে সেটা তার দলের নীতি। গতকালও ঘোষণা করেছেন নেতারা যে ইউনূস সরকারের অধীনে তিনি ফিরবেন না। সংবাদপত্রে যদি গুরুত্বপূর্ণ, এবং বিশেষ করে 17 মাস পরে প্রথম আওয়ামী লীগের নেতারা প্রকাশ্যে আসছেন এবং কথা বলবেন, ফলে আগ্রহ ছিল, যথেষ্ট ভিড়ও ছিল। এর মধ্যেই তখনই জানতে পারলাম যে আগামী 23 তারিখে, যেটা ভারতের ফরেন করেসপন্ডেন্ট ক্লাব দিল্লিতে অবস্থিত, সেখানে
আচ্ছা, মূলত যারা ভারতে কাজ করেন এমন বিদেশি সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা, তার মধ্যে অনেকে ভারতীয় আছেন, এই যে তা না। তো সেইখানেতে আগামী 23 তারিখে একটা এই ধরনের আর একটা সভা হওয়ার কথা, এবং যে সভাটাতে শোনা গিয়েছে এখনো পর্যন্ত আমি শুনেছি, এবং কিছুক্ষণ আগে আমার কাছেও আমার এই ভিডিওটা প্রকাশিত হওয়ার পর যারা উদ্যোক্তাদের থেকেও ফোন এসছে অনেকবার। তো তারা আমাকে বলেছে, আমি তখন বলেছি এবার বলুন, আমি তাহলে পরের শো থেকে এটা খণ্ডন করে দিই, এটা হচ্ছে না। বলুন না না হচ্ছে, এটা হচ্ছে। কারণ উনি ভার্চুয়ালি যোগ দেবেন। তবে প্রশ্ন উত্তর করবেন কিনা জানি না। তো উনি বলছেন, এখন এটাতেও কথা ছিল, আমাদের গতকালও যেটা ছিল না, তাতেও কথা ছিল যে কোনো প্রশ্ন উত্তর হবে না। তো শেষ পর্যন্ত লাগাতার প্রশ্ন উত্তর হয়ে গেল, তারা জবাবও দিলেন। ফলে শেখ হাসিনা প্রশ্ন উত্তর এই প্রথম প্রশ্ন তিনি তো ইমেলে দিচ্ছিলেন তার মধ্যে প্রশ্ন উত্তর। এখন এখান থেকে চটজলদি কোনো প্রশ্ন যদি হয়ে থাকে উপস্থিত সাংবাদিকদের থেকে, তো সেটা দেবেন কি দেবেন না সেই সিদ্ধান্তটা আমি জানি না। দুর্ভাগ্যক্রমে আমি সেদিন উপস্থিত থাকছি না দিল্লিতে, আমি সেদিন কলকাতায় থাকছি। কলকাতা বইমেলা অনুষ্ঠানের উপলক্ষে, মানে আমার যেহেতু দুটো বই প্রকাশিত হবে সেই কারণেই। তবে এই অনুষ্ঠানটা ফেসবুক লাইভ হবে, এবং সেটা সেই কারণে এটা যার যেখানে ফেসবুক আছে, হয়তো আওয়ামী লীগ ফেসবুক কিংবা ফরেন আমি একটু করেসপন্ডেন্ট ক্লাব ফেসবুক, সেখানে এটা হয়তো দেখা যাবে। এটা লাইভ টেলিকাস্টের ব্যবস্থা আছে। ফলে সমস্যাটাই সকলে সেদিন দেখতে পাবেন যে কি হচ্ছে। এখন যদি মানে আর কিছু প্রশ্ন থাকে তো বলেন, বলি জবাব দিই। আমার একটা কিউরিসিটি থেকে জানার, সেটা হলো যে ধরেন ওখানে কি হচ্ছে, তিনি কি বললেন, আমাদের দেশে বিধিনিষেধ আছে, আমরা এই দেশে তো যেহেতু বসবাস করি আমাদেরকে সরকারি আইন মানতে হয়, প্রচারণা হয়তো জানার আগ্রহ থাকবে, সাংবাদিক হিসেবে জানার অধিকারও আছে। কিন্তু আমার জানার আগ্রহের জায়গাটা হচ্ছে যে এই যে প্রায় 17 মাস পরে চেঞ্জটা আসা, এইটা একটু সিগনিফিকেন্ট কিনা। মানে উনি সাধারণত সামনে আসেন না, বা ভার্চুয়ালি উনি ভিডিও কনফারেন্সে আসলে, এটা উনি দলীয় প্রোগ্রাম করেছেন ভারতের বাইরে, এটা আমরা শুনেছি, এবং যেটা আমাদের গভর্নমেন্ট, বাংলাদেশ গভর্নমেন্ট ইজিলি নেয় নেই। তারা ভারতকে বলেছে যে তিনি যেন এগুলো না করতে পারেন, একাধিকবার বলেছে। সুতরাং প্রেস কনফারেন্সে উনি যে ওনাকে ভারত নিশ্চয়ই অ্যালাউ করছে, এইটা কি বাংলাদেশ সরকারের প্রতি একটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া বা এরকম কোনো বিষয়? না, বাংলাদেশের সরকার বলে যেটা আছে সেটাকে তো ভারত উপেক্ষাই করে, নামকা ওয়াস্তে কিছু সম্পর্ক রাখে। যেমন জয়শঙ্কর গিয়েছিলেন, যদি ইউনূসের সঙ্গে দেখাও করেন, নির্বাচিত নন, তারেক রহমানের যদি অন্ত্যেষ্টিক্রিয়া গিয়েছিলেন, কিন্তু তারপরে তো ভারতের হাই কমিশনার প্রণয় বর্মা সহ তার সঙ্গে দেখা সাক্ষাৎ করেছেন। আওয়ামী লীগ নেতা, বিএনপি অন্য নেতারা ছিলেন, তাদের সঙ্গে যোগাযোগ হয়েছে। যেহেতু বাংলাদেশের নির্বাচন ঘোষণা হয়ে গিয়েছে এবং নির্বাচন আসন্ন, এক্ষেত্রে ভারতে আওয়ামী লীগ নিষিদ্ধ নয়, বাংলাদেশে নিষিদ্ধ। ভারতে কোনো কেউই নিষিদ্ধ নয়, জামায়াত ইসলামীও নিষিদ্ধ নয়। ফলে এখানে কেউ যদি কোনো অনুষ্ঠান নির্বাচনী কারণে বা তারা তাদের যে বক্তব্য সেটা যারা সমস্ত মানুষকে জানাতে চান, বিশেষ করে তারা জানাতে চান সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের, কারণ তারা তো নির্বাচনে অংশগ্রহণ করছেন না, অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না। ফলে তারা তাদের বক্তব্যটা, যেটা বাংলাদেশে যখন বিচার হয় তখন তারা কোনো সুযোগ পান। ফলে সেই সুযোগটা তারা এখন পুঙ্খানুপুঙ্খ ভাবে সেই রিপোর্টের ভিত্তিতে আইসিসি ট্রাইব্যুনাল হয়েছে এবং ফাঁসি হয়েছে ইত্যাদি যা হয়েছে, সেগুলোকে তারা খণ্ডন করছেন। এটা এখন বলতে পারেন যে এটা যেহেতু রাজনৈতিক প্রক্রিয়ায় ভারত তো কাউকে, গণতান্ত্রিক প্রক্রিয়া, ভারত থেকে তো বাধা দেওয়ার কোনো প্রশ্ন নেই। এখন নানাবিধ অনেক জল্পনা আছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে কিভাবে শেখ হাসিনাদের যোগাযোগ হয়েছে, কেন ভারতে হয়েছে এরকম কোনো খবর আমার জানা নেই। কেউ বলছেন, কিন্তু আমি সেটা সত্যতা পাই। হ্যাঁ, কিন্তু ওয়াশিংটনের চেষ্টা হচ্ছে যোগাযোগ করার, এবং সেটা আমি শুনেছি তারা যোগাযোগ করার চেষ্টাও করছেন। ইতিমধ্যে ভারতে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত এসে পৌঁছেছেন, সার্জি গোর। তিনি কেবলমাত্র ভারতের রাষ্ট্রদূত নন, তিনি দক্ষিণ এশিয়ারও ভারপ্রাপ্ত। এরকম একটা তাকে বড় ম্যান্ডেট দেওয়া হয়েছে, মানে যে ম্যান্ডেটের আওতায় বাংলাদেশও পড়ে। স্বাভাবিকভাবেই তার আগ্রহ থাকবে বাংলাদেশ নিয়ে। এবং আমেরিকাতেও যিনি এসছেন রাষ্ট্রদূত, তিনি দেশে গেছেন, তিনি তো বোধ হয় 2021 সাল পর্যন্ত বাংলাদেশে ছিলেন, মানে কয়েক বছরের মধ্যে আবার ফিরে এলেন নতুন দায়িত্বে, রাষ্ট্রদূতের দায়িত্ব নিয়ে। ফলে একটা এইগুলো বিভিন্ন কতগুলো, যদি বলেন যে কতগুলো ছেঁড়া সুতো, তাকে যদি মালা দিয়ে গাঁথা যায়,
তাহলে একটা কোনো সিদ্ধান্তে আসা যায় যে হয়তো কোথাও প্রচ্ছন্নভাবে আওয়ামী লীগের ক্ষেত্রে সক্রিয় রাজনীতি করার ক্ষেত্রে এটা একটা পদক্ষেপ, যে পদক্ষেপে কোনো সবুজ সংকেত এসছে, বাধা দেওয়া হচ্ছে।